জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় 2 বিএসএফ সদস্য। কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না, তারাই এখন সমীহ করা শুরু করেছে। বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ, আর ধরা খায় কি অবস্থা, বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। আপনারা দেখেন, বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে। দেখেন পা ধরে আছে, মাফ কইরা দাও ভাই, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আজকে বাংলাদেশ ভারত সীমান্তে একটা অনেক সুন্দর ঘটনা ঘটেছে, যে দৃশ্য দেখতে আমাদের খুব ভালো লেগেছে। আমার তো খুব আনন্দ লেগেছে, অনেকদিন পর এমন দৃশ্য দেখতে পেলাম। ভারতের বিএসএফ সদস্য অন্যায়ভাবে বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে যাচ্ছিল, তারপর বিজিবি সদস্যরা এসে তাদেরকে ধরার পর বিএসএফ সদস্যরা আমাদের বিজিবি সদস্যের কাছে পায়ে ধরে তারা ক্ষমা চায় বাঁচার জন্য, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই যে পায়ে ধরে ক্ষমা চেয়েছে, কি বলেছে, এই বিষয়ে কথা বলবো। এর আগে এই বিষয়টি এবং ভিডিওটি দেখিয়েছেন তারেক ভাই, তিনি আলোচনা করেছেন, তার আলোচনাটাকে শুনে আসি, এরপর কথা বলবো। বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ, আর ধরা খায় কি অবস্থা, বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। আপনারা দেখেন, বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে। দেখেন পা ধরে আছে, মাফ কইরা দাও ভাই, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। এই হলো অবস্থা, এই যে দেখেন অবস্থা। আমাদের ওষুধ কাজে লাগছে, আমরা বলেছিলাম সমস্যাটা কোথায়। আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই, অস্ত্র কেনার জন্য টাকা দেই, রেশন দেই, কাজে লাগে না কেন? আমরা সেই প্রশ্নটা, যে সমস্যাটা কোথায়। এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ, কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে। সেই অপহরণ করতে আইসা কট খাইছে। বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে, বাংলাদেশের ভিতরে ঢোকে, কৃষি কাজে বাধা দেয়, ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায়। শুধু তাই না, বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায়, ছাগল চুরি করে নিয়ে যায়। এরা আজকে বড় বড় কথা বলে। আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা? তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, পা ধরে মাপ চাইতে হলো কেন? আমরা তো পারতাম ফুস করে দুটো গুলি করে দিতে, আমরা করি নাই, কারণ আমরা মানুষ। আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না, প্রচলিত আইন বিচার আছে, এবং আমরা সেটাই করেছি। যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফ কে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি। এটা হলো আমাদের স্টাইল, আমরা যে মানবিক, নৈতিক, ভদ্র, সভ্য, তার একটা প্রমাণ। আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন? আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকম ভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে, তোমরা মেরে ফেলো। আমি বিজিবিকে বলবো, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে, কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে। আপনারা সঠিক দায়িত্ব পালন করেন, আর পিছু তাকানোর সুযোগ নাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো, আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে। ওরা খুন করেছে নির্মম ভাবে, নারী, শিশু কাউকে বাদ যায় নাই। ছোট্ট বাচ্চা স্বর্ণা দাসকে হত্যা করেছে কিভাবে হত্যা করেছে? 27 জন শিশুকে হত্যা করেছে। এতটুকু নিষ্ঠুর এরা। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ভারতের আশেপাশে আরো দেশ আছে, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, এইসব দেশে হত্যা করতে পারে না, আমার দেশে কেন করে? আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি, এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ। এটাই আজকে বলছি। কি অপরূপ দৃশ্য! অস্ত্রধারী বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্যের পা ধরে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে। এমন দৃশ্য একসময় কল্পনাতেও আসেনি, অথচ এটি এখন বাস্তব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন সীমান্ত রাজনীতির পালাবদলের জীবন্ত প্রমাণ। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে দাপট দেখিয়ে আসছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে নানা সময় বাংলাদেশি কৃষক ও সীমান্তবাসীদের উপর চালিয়েছে নিপীড়ন, কখনো গুলি, কখনো অপহরণ, কখনো নির্যাতন। তবে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদী সরকারের পতনের পর বদলে যায় দৃশ্যপট। সীমান্তে বুক চিতিয়ে দাঁড়ায় বিজেপি, পিঠ দেখানোর যুগ শেষ। সাম্প্রতিক এই ঘটনাটি সেই বদলে যাওয়া বাস্তবতারই প্রতিচ্ছবি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দুই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির একটি দল, হাতে নাতে ধরা পড়ে বিএসএফ সদস্যরা। আর এরপরই দৃশ্যটি ঘটে, বিজিবির পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে ভারতীয় সেনারা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সীমান্ত পরিস্থিতি বদলে যাওয়া মানচিত্রের প্রতীক। একসময় যে বাহিনীগুলো গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণ কেড়ে নিত, আজ তারাই হাত জোর করে মিনতি করছে। বিজিবির সাহসিকতায় বিএসএফ সদস্যদের আটক করে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ায় নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনার মাত্র 2 মাস আগেই 15 ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে 5 জন কৃষককে মারধর করে। এর প্রতিবাদে বিজিবি কঠোর অবস্থান নেয়। সীমান্তের এই পালাবদল অনেক কিছুই বলে দেয়। শুধু ক্ষমা চাওয়ার দৃশ্য নয়, এটি বিজিবির সুনিপুণ দায়িত্বশীলতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের আপসহীন অবস্থানের বহিঃপ্রকাশ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে সাধারণ মানুষ লিখছেন, সাবাস বর্ডার গার্ড বাংলাদেশ, তোমাদের এই দৃপ্ত পথ চলায় নতুন ভরসা খুঁজে পায়। পারলে তোরা চীনের দিকে একটা গুলি ছাড়, একটা গুলি ছাড় চীনের দিকে মারলে। জনগণ মারার দরকার নাই, চীনের জনগণ মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছোড়ো। পাকিস্তানের জনগণ মারার দরকার নাই, পারলে সেদিকে গুলি ছোড়ো। যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয়, ওরা প্রতিশোধ হিসেবে 10 জনকে মেরে ফেলে। যদি চীনের দিকে গুলি ছোড়ে, তার পরিবর্তে ওরা ভূখণ্ডকে দখল করে নেয়। আর বাংলাদেশ স্বাধীন নাকি? এদেশের মানুষদেরকে তো মারি। আর এখন বিজিবি সদস্যরা বেড়েছে। বিজিবি সদস্যরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়? ওদের শুধু একটা পোশাক আছে, ওদের শুধু একটা বুট জুতা আছে, ওদের কাছে একটা রাইফেল আছে। ওদের ভিতরে মানুষত্ব নাই, রক্ত নাই, ওদের মধ্যে হিম্মত সাহস নাই। সব ধ্বংস করে ফেলছে। আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে? আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য, ওদের পাও চাটার জন্য, ওদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য? লজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে? কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে 22 তারিখ হত্যা করা হয়েছে। এতে সরকার আছে? আমাকে বলুন, আমার সাংবাদিক বন্ধুরা, এতে সরকার আছে? আপনারা দেখেছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার 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 অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসছে। কিন্তু বাংলাদেশ বলার কোনো কিছু নেই। তুমি কি করো? ওই মেট্রো রেল খাও, চাবাই চাবাই খাও। এটা তুমি পদ্মা সেতু ভেঙে ভেঙে খাও, জমনে খাওয়া খাও। তুমি ট্যানেলে চলো। কি আজীব এক দেশ। যদি বুক ফুলে হাঁটতেই না পারি, যদি শক্ত কথা বলতেই না পারি, প্রতিবাদ করতে না পারি, তোর মারা যাওয়া উচিত, তোর বেঁচে থাকা উচিত নয়। মৃত্যুবরণ করা উচিত। বেঁচে গেলে লাভ কি? মুদ্রার মতো যেরকম মৃত্যুদেহ, সে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তার উপরে যা ইচ্ছা তাই করা হয়। আজকে তুমি একটা মৃত্যুদেহের মতো, তোমাকে গুলি করবে, তোমাকে মারবে, আর তুমি কথা বলতে পারবে না। ফেলে যাও তোমার রাইফেল, রাইফেলের দরকার নাই। এদেশের জনগণ যেরকম পাকিস্তানের থেকে এই দেশকে উদ্ধার করেছে, রক্ষা করেছে, স্বাধীন করেছে, এদেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। তোমার দরকার নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 শ্রেণীর সৃষ্টি করেছেন: জানোয়ার, মানুষ, ফেরেশতা। আল্লাহ পাক জানোয়ারের মধ্যে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, আকল নেই, জ্ঞান নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন, কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই। উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক তাদেরকে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে, কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, এই বিবেক তাদের মধ্যে নেই। ফেরেশতাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই, শুধু আছে বিবেক। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে, বিবেক বুদ্ধিও আছে, এটা খাওয়া উচিত কি উচিত না। যৌন চাহিদা আছে, জানোয়ারের বিবেক নেই। এই রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে, এই বাজারের মধ্যে, একি আমার মা না খালা না ফুফি, এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই, কিন্তু শুধু যৌন চাহিদা আছে। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক যৌন চাহিদা দিয়েছেন, আবার বিবেকও দিয়েছেন। রাস্তার মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে না কি যাবে না, এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন, এই বিবেক আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন। কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই, শুধু চাহিদা, বিবেক নেই। আর ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক, চাহিদা নাই।
উভয় সমন্বয় মানুষ। এবার আসুন, যে মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে, সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। আর যে মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে বিবেক দ্বারা, আকল দ্বারা, জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা হুম শাররুল বারিয়া, ওটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে। এর কোরআনের ভাষা, উলাইকা হুম শাররুল বারিয়া। একদল মানুষ তো কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ। হাদিসের মধ্যে আসছে, যখন তোমার লজ্জা চলে যায়, এখন তোমার যা মনে চায় তাই তুমি করো। এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের কাভারের মধ্যে যে মেয়েদের ছবিগুলো দেওয়া হয়, হাফ প্যান্ট পরা, আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে, আজকে ব্যায়ামের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে প্রথমেই তাদের লজ্জা গুটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আসুন, একটা জাতির মেরুদণ্ড হল শিক্ষা। আপনি দেখুন আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়ার মধ্যে পারফরমেন্স কি দেখিয়েছে, তারা কোন অবস্থানে আছে। আপনি যান গোটা দুনিয়ার মধ্যে ঘুরুন, দেখবেন বড় বড় অফিসারগুলি কোথাও, বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে, অমুক বিশাল এক কোম্পানি, বিশাল এক প্রতিষ্ঠান, তার দায়িত্বে কে আছে, দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ। আর দেখবেন সুইপার, মেথর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ড্রেন সাফ করা, এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ। আপনি ঘুরে দেখুন, একদিন এটা হয় নাই, এটা একদিন হয় নাই, এটা পরিকল্পিত ভাবে। দেখেন এই মানুষের অবয়বের কোনো দাম নাই, ব্রেনের দাম, বুদ্ধির দাম, জ্ঞানের দাম। আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করছেন, সে দলিত বংশের, নিচু বংশের, কিন্তু ব্রেনকে কাজে লাগিয়েছে, সে বাবা আম্বেদকর হয়ে গেছে। ডক্টর আব্দুল কালাম, আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট, সে কি ছিল, তার বাবা তো মাঝি ছিল, কিন্তু ব্রেন থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে। তিনি আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছেন। আসলে ব্রেনের দাম। কাজে এই ব্রেনকে যেন বাংলাদেশের মানুষ কাজে লাগাতে না পারে, সেই চক্রান্ত আদির থেকে চলতেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। আজকে বাংলাদেশের মানুষগুলোর অবস্থা কি দেখেন, দেখেন শীত পড়তে পারে নাই, শীত এখনো পড়তে পারে নাই। এর মধ্যে কোনো কিছু বন্ধের আভাস না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন কোভিড, মার্কেট বন্ধ হয় না, বাজার বন্ধ হয় না, কিচ্ছু বন্ধ হয় না, কি বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি দেখুন আজকে কি করুন, অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। দেখবেন কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে তোমরা অনলাইনে দেখে দিও, তবে ইন্টারনেট দেখে নিও। আপনি চিন্তা করতে পারছেন আমার সামাজিক যে সমস্ত সামাজিক যারা কাজে ব্যস্ত, একটা বাচ্চাকে ইন্টারনেট, তাদেরকে অ্যান্ড্রয়েড সেট যদি হাতে তুলে দেওয়া হয়, আপনি বলুন ওকে জবাই করার কোনো প্রয়োজন আছে, ওকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে? আপনারাই বলুন। সেই ব্যবস্থা করা হচ্ছে, চলছে। দর্শক, আপনারা ভিডিও দেখেছেন এবং তার একবার আলোচনা শুনেছেন। আমি জানি এই বিষয়টি নিয়ে সবাই আসলে খুশি, যারা বিশেষ করে ভারত বিরোধী আন্দোলনে লিপ্ত, যারা ভারত বিরোধিতা করে এবং বিশেষ করে দেশকে যারা ভালোবাসে। ভারত বিরোধিতা মানে দেশকে ভালোবাসা। সীমান্তে আমরা দেখতাম বা এখনো দেখি, ভারত সুযোগ পেলে, বিএসএফ সুযোগ পেলে বাংলাদেশের উপর চড়াও করে বসে, বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করে। আজকে যে কৃষককে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই কৃষকরা হয়তো বা তারা মেরে ফেলতো, একটা কিছু করতো, কিন্তু সেই সুযোগটা আসলে পায়নি। এর আগে আমাদের বিপ্লবী, আমাদের সাহসী, আমাদের জওয়ানরা চলে আসছে, চলে আসার পর তাদেরকে ধরেছে ইচ্ছা মতে, ধরার পর পা ধরে ক্ষমতা হচ্ছে, বাবা আমাদেরকে মাফ করে দাও, বাবা আমাদেরকে মাফ করে দাও। আরে এটাই তো, এই দৃশ্যই তো আমরা দেখতে চাই, এই দৃশ্যই তো আমরা দেখার জন্য উদার আগ্রহে বসে আছি যে এমন দৃশ্য কবে আজকে ঘটেছে। ইনশাল্লাহ যে ভারতের বিএসএফ সদস্য বাংলাদেশের বিজিবি সদস্যের পায়ে ধরে বসে আছে, ভিক্ষা চাচ্ছে, জীবন ভিক্ষা চাচ্ছে। তারপর আমাদের বিজিবি সদস্যরা, এই সংগ্রামী সদস্যরা, তারা তাকে ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে সাহসিকতা, এটা হচ্ছে প্রকৃত বিডিআর সদস্য। আমরা বিজিবি বলতে চাই না, আমরা সে বিডিআর বলতে চাই যে সাহসী বিডিআর সেনারা এই কাজগুলো করেছে। এখন বাংলাদেশ স্বাধীন। এখন এই হাসিনার 16 বছরের অত্যাচারে, এই হাসিনার 16 বছরের এই টর্চারে বিজিবি সদস্যরা তারা সীমান্তে তাদের ক্ষমতা দেখাতে পারতো না, সীমান্তে তারা পাওয়ার দেখাতে পারতো না। তাদের সামনে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া হতো, তাদের সামনে বাংলাদেশিদের হত্যা করা হতো, তারা কিছু করতে পারতো না। সরকার তাদেরকে নিষেধ করেছিল, কারণ হাসিনা সরকার ছিল ভারতের একজন পালিত কুকুর, ভারতের একজন পালিত একটা দাস ছিল, সে বিজেপি সদস্য নিষেধ করেছিল। কিন্তু এখন তো আর হাসিনা নেই, এখন তো আর সেই দিন নাই, এখন তুমি গুলি করে চলে যাবা। বারবার গগু তুমি খেয়ে যাও দান, এবার তুমি তো ধরা পড়ে গিয়েছ, এবার এমনভাবে ধরা পড়েছ
পা ধরতে বাধ্য হয়েছ, জীবন ভিক্ষা চাইতে বাধ্য হয়েছ। অথবা এই বিষয়টি, এই নিউজটি সামাজিক যোগাযোগে ব্যাপকভাবে করা দরকার এবং সবার ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়া দরকার যে ভারত কিভাবে আমাদের মাথা নত করতেছে। এমন একদিন সময় আসবে ভারত, পুরো দেশ আমাদের পায়ে ধরবে, ভারত আমাদের পুরো দেশ, ভারতের দেশ আমাদের কাছে পায়ে ধরবে এসে যে আমাদেরকে বাংলাদেশের সুযোগ দাও, আমাদের দেশে বাংলাদেশের মানুষ পাঠাও। অলরেডি তো কলকাতার ভিতরে অনেক কিছু চলছেই, কলকাতার হোটেল, কলকাতার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, কারণ সেগুলো বাংলাদেশের যে পর্যটক ছিল তাদের নির্ভরশীলে তারা চলতো। তারা বলতেছে এগুলো মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশি মানুষ না আসলে আমরা না খেয়ে মারা যাব, তোমরা আরও সমস্যা হবে। কারণ তোমরা যে সরকার বসেছো বিজেপি সরকার, এই বিজেপি সরকার সম্পূর্ণরূপে সন্ত্রাসী একটা সরকার। মোদি একটা ইসলাম বিদ্বেষী লোক, সেই ইসলামকে ব্যবহার করে সে ভোট টানে। মূলত আসলে সে হিন্দু ধর্মেরও না, সুযোগ পেলে হিন্দু ধর্মদেরকেও সে হত্যা করবে, সুযোগ তো পায় না আসলে।